লেখিকা পল্লবী সেনগুপ্তর আরও একবার রাজি আমি। ল্যাপটপটা সাইডে সরিয়ে রেখে মাথার রগ টিপে ধরে ঝুম মেরে চেয়ারে বসে রইল মিলি। মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করছে। উফ, সত্যি একেবারে আর যেন নিতে পারছে না ওই চাপ। প্রায় 1.5 মাসের কাছাকাছি তো হতে চললো এই লকডাউনের নাগপাশ। কবে যে করোনা অভিশাপ থেকে মুক্ত হবে এই পৃথিবী। এই ওয়ার্ক ফ্রম হোম আর একেবারে পোষাচ্ছে না। মিলি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। ও সেলসে আছে, সব সময় সেলস টার্গেট, ক্লায়েন্ট মিট এইসব লেগেই থাকে ওর। ওর মূল দায়িত্বই হলো ক্লায়েন্টকে বুঝিয়ে সুঝিয়ে বিজনেস নিয়ে আসা কোম্পানির জন্য। সেলসের কাজ তো এমনিতেই চাপের, তার উপর যদি ওয়ার্ক ফ্রম হোম চলে, মানে বাড়িতে বসে এসব কাজ করতে হয়, তার থেকে খারাপ আর কিছু হতেই পারে না। এমনিতেই মিলি সব সময় খুব টেনশনে থাকে আজকাল। অফিসে ভীষণ টার্গেটের চাপ, ওদিকে ও বাড়িতে বাবারও শরীরটা ভাঙছে দিন দিন। তার ওপর ভাইটার প্রায় 30 বছর বয়স হতে চলল, তবুও কোনো চাকরি জোটাতে পারছে না ছেলেটা। ফোনে মা রাত দিন ঘ্যান ঘ্যান করছে, ওদিকে সৌম্যর বাড়িতে ওর মা বাবার উপদ্রব তো লেগেই আছে। মিলিকে মোটে সহ্য করতে পারেন না তারা। মিলি চাকরি করাতে তাদের আপত্তি, মিলির জিন্স আর কুর্তি পরাতে তাদের আপত্তি, মিলির কিছু পুরনো বন্ধু যারা লিঙ্গগতভাবে ঘটনাক্রমে পুরুষ তাদের নিয়ে ওনাদের আপত্তি, আরও কত কি যে আছে সেটা বোধহয় গুণে শেষ করা যাবে না। বিয়ের পর তো কিছুদিন ওই বাড়িতে ওনাদের সাথেই ছিল মিলি, কিন্তু অশান্তি ছিল সেই সময় ওর জীবনের নিত্য সহচর। প্রায় প্রতিদিনেই সৌম্যের বাবা বা মায়ের সাথে কিছু না কিছু নিয়ে কথা কাটাকাটি হয়ে যেত ওর। বাদ যেত না সৌম্য। নিজের বাবা মায়ের পক্ষ মাঝে মাঝে অন্ধভাবে সমর্থন করত, তখনই অশান্তির সুনামি বয়ে যেত ওদের দুজনের মধ্যে। এইভাবে কেটে গেছিল প্রায় 7-8 মাস। তারপর এত অশান্তির ঘনঘটা সহ্য করতে না পেরে অবশেষে 2 কামরার এই ভাড়া ফ্ল্যাটে শিফট হয়ে এসেছে ওরা। তবে অশান্তির হাত থেকে নিস্তার মেলেনি তবুও। সৌম্য এর সাথে সম্পর্কটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে ওর। বিয়ের মাত্র 3 বছরে যেন 30 বছরের ক্লেদ এসে জমেছে সম্পর্কটায়। আসলে নানা কারণ আছে এভাবে সম্পর্কটা নষ্ট হয়ে যাবার। মিলি সবই বোঝে। সৌম্য কোনোদিনই চায়নি বাগবাজারের ওই বাড়ি ছেড়ে আসতে। কতকটা মিলির জোড়াজুড়িতেই বাধ্য হয়ে এখানে এসেছিল। সেই জন্যই বউয়ের ওপরে একটা চাপা রাগ আছে ওর। তাছাড়া নারদ মুনির মতো সারাক্ষণ ওর কানে মিলির নামে বিষ তো ঢেলেই চলেছেন সুলোচনা দেবী, মানে সৌম্যের মা। এই সব কিছু মিলিয়েই মনে হয় ক্রমে ক্রমে মানসিকভাবে দিন দিন মিলির থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে ওর নিজের ঘরের মানুষটাই। তাছাড়া ইদানিং আর একটা সন্দেহ এসে দানা বেঁধেছে মিলির মনে। ও প্রায় 80% নিশ্চিত যে সম্প্রতি অন্য কোনো একটা আসক্তিতে পড়েছে সৌম্য। আজকাল প্রায় দিনেই দেরি করে অফিস থেকে ফেরে। মিলি কিছু জিজ্ঞাসা করলে অদ্ভুতভাবে ব্যবহার করে, বলে নাকি কাজ ছিল। না, কাজ থাকতেই পারে, কিন্তু সেটা হঠাৎ করে ইদানিং এত বেড়ে গেল কেন? এটা কি আদৌ সত্যি? না, মনে তো হয় না। প্রায়ই সৌম্য আজকাল রাতের দিকে ছাদে চলে যায়। ও বলে ডিনারের পর ছাদের ফুরফুরে হাওয়ায় দাঁড়িয়ে সিগারেট খেলে নাকি ঘুমটা আসে ভালো। মিলি জানে এটাও একটা মিথ্যা কথা। কই, আগে তো ঘুম আসার জন্য এমন কিছু করার দরকার পড়তো না ওর। মিলি পুরো ব্যাপারটা পরীক্ষা করার জন্য 2 দিন ঠিক ওই সময় ফোন করে দেখেছিল ওর নম্বরে। যা ভেবেছিল তাই, লাইন বিজি। তখনই ও নিশ্চিত হয়ে গেছিল যে নির্ঘাত কোনো অন্য সম্পর্কে জড়িয়েছে সৌম্য। তুমুল অশান্তি করেছিল ও, এই সন্দেহ জাহির করেও। অশান্তির জের এতটাই সাংঘাতিক হয়েছিল যে সৌম্য আস্ত একটা টেবিল আছাড় মেরে ভেঙে ফেলেছিল সেদিন। আসলে অশান্তি করে তো আর ভালোবাসা পাওয়া যায় না, বা ফুরিয়ে যাওয়া সম্পর্কটাকে আবার বাঁচিয়েও তোলা যায় না। তাই ওর চোখের সামনেই আস্তে আস্তে গ্লানি আর মালিন্যের ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যাচ্ছে ওর বিয়েটা। ও কিছুই করতে পারছে না। আর এই লকডাউন শুরু হবার পর থেকে তো সম্পর্কটা তিল তিল করে যেন আরও বেশি করে মরছে প্রতিদিন। কোনো কাজের লোক বা রান্নার লোক আসছে না। অফিসের চাপ সামলে মিলির পক্ষেও ঘরের কাজে খুব বেশি সময় দেওয়াটা হয়ে উঠছে না। তাই আর রান্নার হাত ওর এমনিতেই ভালো নয় এমন কিছু, তবুও ঠেকায় পড়ে রাঁধছে যা হোক। কিন্তু সেই খাবার কোনোদিনই মুখে রুচছে না সৌম্যর। সেদিন তো খেতে বসে বলেই দিল, উফ, আর সত্যি একেবারে পারছি না এই অখাদ্য কুখাদ্য খেতে। এর থেকে তো সুইগি বা জোম্যাটো থেকে খাবার আনিয়ে নেওয়া ঢের ভালো। দোকান এমনিতে বন্ধ হলেও ওগুলো তো চলছে, মোবাইল অ্যাপ থেকে অর্ডার তো দেওয়াই যায়।
কথাগুলো শুনে দাউ দাউ করে মাথায় আগুন জ্বলে গেছিল মিলির। অফিসের কাজ সামলে ঠিকে কাজের মাসির অর্ধেক কাজ করে কোনো মতে রান্নাবান্না করেছে। ওর সেই পরিশ্রমটাকে মান দেওয়ার বদলে কিনা সৌম্য সমালোচনায় মুখর হয়েছে। চিৎকার করে উঠেছিল মিলিও। তোমার কি বিবেক বলে কিচ্ছু নেই সৌম্য? সারাদিন গাধার খাটুনি খেটে তারপর রান্নাবান্না করি আমি, তুমি কিনা বলছো তারপর এত কথা। ছি, মানুষ ভাবতেও তোমাকে ঘেন্না করে আমার। দুম করে খাবারের থালা ছুঁড়ে ফেলে দিয়েছিল সৌম্য। আস্ফালন করে উঠেছিল বিশ্রীভাবে। মুখ ভেঙচে বলেছিল, ঘরের কাজকর্ম আর অফিসের কাজকর্ম দুটোই সমান তালে তুমি একা নও, অনেকেই সামলাচ্ছে। তুমি কি এমন মহারানী এসেছো শুনি? আর শোনো মিলি, তোমার থেকে অফিসে কাজের দায়িত্ব আর মাইনে দুটোই কিন্তু বেশি। তবুও তারপরেও কিন্তু অফিসের কাজ সামাল দিয়েও রেখা মাসির ঠিকে কাজে সাহায্য করছি আমি। তুমি তো শুধু বাসন মাজছো আর ঘর ঝাঁট দিচ্ছ। ঘর মোছা কাপড় কাচা করছি না আমি? কিন্তু না, তোমার মতো অকৃতজ্ঞ মহিলার জন্য কিছু করা আর ভস্যে ঘি ঢালা তো একই ব্যাপার। তুমি তো শুধু জানো নোংরা ব্যবহার করতে। কাউকে অ্যাপ্রিসিয়েট করতে শিখেছো নাকি কোনোদিন? রাগের পারদ চড়চড় করে চড়ছিল মিলির। ও আরো জোরে হুঙ্কার দিয়ে বলেছিল, কোনো উদ্ধার করনি তুমি ওইটুকু কাজ করে। আমি তোমার পোষা বান্দি নই সৌম্য ব্যানার্জি, তাই সংসারের কাজ আমার সাথে সাথে করতে তুমি বাধ্য। অবশ্য এসব কথা বলছি কাকে? বউকে ঝি ভাবার শিক্ষা যে তোমায় কে দেয় সেটা আমি কি আর জানি না? ধুস, এই মহিলার মুখ দেখতে অসহ্য লাগে বলে অন্য ঘরে উঠে গিয়ে দড়াম করে দরজা বন্ধ করে দিয়েছিল সৌম্য। কিন্তু তবুও পাগলের মতো চিৎকার করে যাচ্ছিল মিলি। হ্যাঁ সত্যি, সে তো অসহ্য লাগবেই। মনের মানুষদের মুখ দেখা হচ্ছে না, পীড়িত করা হচ্ছে না, তাই বুক তো ফাটবেই। হ্যাঁ, এটাই সত্যি কথা। আসলে অন্য কাউকে মনে ধরেছে বলেই মিলিকে একেবারে সহ্য করতে পারে না ও আজকাল। কিন্তু কে সে? ওর অফিসের কেউ নাকি পুরনো কোনো বান্ধবী? না, এখনো সে রহস্য সত্যি ভেদ করতে পারেনি মিলি। এই ঘটনার পর থেকে প্রায় 5 দিন দুজনের মধ্যে কোনো কথা প্রায় না বললেই চলে। এই 2 কামরার ফ্ল্যাটে এটা যে কি দুঃসহ যন্ত্রণা তা শুধু মিলিই জানে। কাউকে তো নিজের কষ্ট বলতেও পারে না ও। কাকেই বা বলবে? বাবা মা দুজনেরই বয়স হয়েছে, আর আজকাল মন খুলে কথা বলার মতো বন্ধুও তো বেশিরভাগ মানুষেরই থাকে না। মনের একটা ভয়াবহ যন্ত্রণা থেকেই আস্তে আস্তে কেমন যেন অবসাদে ডুবে যাচ্ছে ও। রাতে ভালো ঘুম হয় না। সৌম্যকে না জানিয়ে ডাক্তার দেখিয়েছিল ও এইসব লকডাউনের কিছুদিন আগে। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছেন। আজকাল ওগুলোর সাহায্য ছাড়া দু চোখের পাতা এক হয় না মিলির। হবেই বা কি করে? একে ঘরে অশান্তি, তাইতে অফিস, নিত্যদিনের সেলস টার্গেট। অফিস পলিটিক্স কি নেই? ক্লায়েন্টের সাথে দেখা করে তাকে কনভিন্স করে বিজনেস ডেভেলপমেন্ট করা, তাও একরকম ছিল। কিন্তু শুধু ফোনে ফোনে সেই সব কিছু ম্যানেজ করাটা দিন দিন একেবারে অসম্ভব হয়ে যাচ্ছে। কিন্তু তা বললে তো আর কেউ শুনবে না। ওকে ওর সিনিয়র ক্রমাগত চাপ দিয়েই যাচ্ছে বিজনেস নতুন আনার জন্য। কিন্তু বললেই হলো নাকি? একের সামগ্রিক অর্থনীতির হাল দিন দিন খারাপ হচ্ছে। এমত অবস্থায় বিজনেস ডেভেলপমেন্ট তো আরও কঠিন। সেই কথা বলতে গেছিল বলেই স্কাইপ মিটিংয়ে যা তা করে ওকে ঝাড় দিল এক্ষুনি ওর ম্যানেজার। উফ, সত্যি আর একেবারে বেঁচে থাকতে ইচ্ছে করছে না মিলির। ঘড়িটা ঝট করে একবার দেখে নিয়েই আলতো করে রান্নাঘরের দিকে পা বাড়ালো মিলি। রান্নাঘরে ঢুকতেই শুনতে পেল কার সাথে যেন ফোনে জোরে জোরে কথা বলছে সৌম্য। বেশ হাসছেও কথার ফাঁকে ফাঁকে। বুকের ভেতরটা হু হু করে উঠল ওর। কই, আজ প্রায় 1 বছর হয়ে গেল সৌম্য তো কোনোদিন ওর সামনে এক ফোঁটাও হেসেছে বলে ওর মনে পড়ছে না। চোখটা আচমকাই জ্বালা করে উঠল কেমন যেন। মনের ব্যথাটাকে ফের ছাই চাপা দিয়ে কাজে মন দিল মিলি। কিন্তু সৌম্যর কথা তাও কানে আসছে না। সৌম্য ফোনে বলছে, না রে ভাই, তুই সুখী মানুষ, সবার তো আর তোর মতো কপাল হয় না। মা ভালো মন্দ রান্না করে করে মুখের সামনে ধরছে। সদ্য বিয়ে করা 2 মাসের বউ আদরে সোহাগে ভরিয়ে রেখেছে, ব্যাস আর কি চাই। লকডাউন তো জমে ক্ষীর। সহসা মন থেকে কষ্টটা চলে গিয়ে সে জায়গায় এক পশলা রাগ এসে জমা হলো মিলির। কি বলছে সৌম্য? এমনভাবে কথা বলছে যেন সে পৃথিবীর সবচেয়ে বেশি দুঃখী মানুষটা। যেন মিলি যন্ত্রণার সমুদ্রে ডুবিয়ে মারছে ওকে। দ্রুত পায়েও বেরিয়ে গেল রান্নাঘর থেকে। সোজা গিয়ে দাঁড়ালো সৌম্যর সামনে। হিংস্র গলায় চিৎকার করে বলল, কি ভেবেছো তুমি? সব জায়গায় আমার নামে নিন্দা করে নিজে মহান হবে, তাই তো? এভাবে মহান সাজা যায় না সৌম্য ব্যানার্জি। অফিসে লক্ষাধিক প্রেশার সামলেও সবকিছু কাজকর্ম করে যাচ্ছি তোমার সংসারের, তারপরেও
ভাই আমি রাখছি, পরে কথা বলছি। ফোন কেটে দিল সৌম্য। তারপর জ্বলন্ত চোখে মিলির দিকে তাকিয়ে বলল, কেউ ফোনে কথা বললে যে এই নোংরামিটা করা যায় না সেটাও ভুলে গেছো নাকি? অবশ্য ভদ্রতার বালাই তো বহুদিন আগেই চুকিয়ে দিয়েছো তুমি, তাই সেসব তোমার থেকে আশা করাটা আমারই বোকামি। বলেই ঘর থেকে হনহন করে বেরিয়ে গেল সৌম্য। কি বললে তুমি? পিছু পিছু ছুটল মিলিও, কিন্তু ততক্ষণে সজোরে ও ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে সৌম্য ব্যানার্জি। এই সৌম্যদা, আমার হাতটা শক্ত করে চেপে ধর না, আমার ভীষণ ভয় করছে। সৌম্যর হাতটা চেপে ধরল আরাত্রিকা। ধুর পাগলি, ভয় কিরে? আমি আছি তো তোর সাথে। মেয়েটার চুল অল্প ঘেটে দিয়ে বলল সৌম্য। আমার ভয় করে, ভীষণ ভয় করে এই রাস্তাটা পার হতে। কিরকম হুসহুস করে একের পর এক গাড়ি আসতেই থাকে, মনে হয় এই বুঝি মেরে দিল। ধুস, মেরে দেওয়া তো সোজা নাকি? সিগন্যাল দেখে রাস্তা পার হলে কিছু হয় না, কিন্তু তবু আমার ভয় করে কেন কে জানে। ভয় যেন আমার পিছুই ছাড়তে চায় না। আমার বাজের শব্দ শুনলে ভয় লাগে, অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে ভয় লাগে, আরশোলা দেখলে ভয় করে। হয়েছে হয়েছে, আর নিজের বাহাদুরির কথা বলতে হবে না। আমার হাত শক্ত করে ধরে রাখ, কিচ্ছু ভয় নেই। সৌম্য আর আরাত্রিকা এবার রাস্তা পার হয়ে চলে এলো এই পারে। সৌম্য এখন কলেজের 3rd ইয়ার আর আরাত্রিকা 2nd। মাত্র 1 বছরের বয়সের তফাৎ হলেও হাবে ভাবে সৌম্য যেন মস্ত বড়। আসলে আরাত্রিকা মেয়েটা একটু ভীতু আর বেশ অনেকটা সরল। আজকালকার মেয়েদের মতো একেবারেই নয়। আর ওর এই অনেকটা অন্যরকম হওয়ার জন্যই বোধহয় ওকে এত বেশি ভালো লাগে সৌম্যর, এত বেশি ভালোবাসে ওকে। কি আর ভয় করছে না তো? বেশ ভারী কি চালে বলল সৌম্য। না, হেসে মাথা নাড়ল আরাত্রিকা। আমি যতক্ষণ আছি কোনো ভয় নেই। তোর সব ভয় সব কষ্ট আমি সরিয়ে দেব, শুধু বাঁচিয়ে রাখবো তোর স্বপ্নগুলোকে। প্রেমিকার হাতে উষ্ণ চাপ দিয়ে সনাতনী প্রেমিকদের ভঙ্গিমাতেই বলল সৌম্য। মোবাইল বাজার ক্রিং ক্রিং শব্দেই তন্দ্রার ঘোরটা ছিঁড়ল সৌম্যর। মিস্টার কাপারিয়া ফোন করছেন অফিস থেকে। হ্যালো, ইয়েস ইয়েস, ওকে স্যার, আই উইল ডু দ্যাট। বাধ্য ছেলের মতো নির্দেশিকা মেনে নিল সৌম্য। উফ, এই ওয়ার্ক ফ্রম হোম কবে যে শেষ হবে? মুহূর্তের মাঝে ল্যাপটপে মাথা গুঁজল সৌম্য। যে কাজটা এলো সেটা সেরে ফেলতে হবে ঝটপট, কিন্তু কে জানে কেন মনটাকে ঠিক কাজে নিবিষ্ট করতে পারছে না ও। একটু আগে দেখা স্বপ্নটা মনে চলে আসছে বারবার। সেই আরাত্রিকা, সেই সরলতা মাখা হাসি, সেই নিষ্পাপ চাহনি। কতদিন পর যেন আবার সামনে এসে দাঁড়িয়েছিল সেই অনাবিল নির্ভেজাল দৃষ্টির মেয়েটা। সত্যি কি হারিয়ে যাওয়ার সময় কখনো কখনো সামনে স্বপ্ন হয়ে ফিরে আসে এভাবে? যে মানুষটা হারিয়ে গেছে, যে মানুষটার কোথাও নেই, সেও কি স্বপ্নে এসে ধরা দিতে পারে? তবে কে জানে, হয়তো পারে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল সৌম্য। আজ মিলির সাথে ওর বর্তমানটা যতই বিস্ময় হয়ে যাক না কেন, ওর মনের ভেতর সে রোমান্টিক সৌম্যটা কিন্তু আজও মরেনি। তাই জন্যই বোধহয় জীবনের প্রথম প্রেম অর্থাৎ সেই আরাত্রিকা সান্যালের মুখটা স্মৃতিতে অমলিন আজও। মাঝে মাঝে স্মৃতিপটে ভেসে ওঠে সেই মুখ, সেই চোখ। এই জন্যই বোধহয় বলে প্রথম প্রেম কখনো ভোলা যায় না। কি ব্যাপার, দরজা বন্ধ করে নাটকই চলবে নাকি ঘরের কাজগুলোও সারা হবে? ঘর মোছা হবে তো নাকি? আমিও ওটাও করি, সেটাই কি চাইছো? দরজার বাইরে থেকে বিশ্রীভাবে চেঁচাচ্ছে মিলি। পলকে তেতো বিরক্তিতে ভরে গেল সৌম্যর মনটা। এই মিলি কি নিজের স্বার্থটুকু ছাড়া কিচ্ছু বোঝে না? আজকাল ওর মুখ দেখলেই দম আটকে আসে সৌম্যর। ল্যাপটপটা স্লিপ মোডে দিয়ে উঠে পড়ল সৌম্য। এবার গিয়ে ঘরের কাজে লাগতে হবে আবার। ঝনঝন করে বেজে উঠল মোবাইল। মুঠোফোন হাতে নিল সৌম্য। স্ক্রিনে ফুটে উঠেছে মল্লিকা বোসের নাম। মল্লিকা সৌম্যর কলিগ। এই মহিলার ওকে ঘিরে একটা অন্যরকম ভালো লাগা আছে, সেটা বোঝে সৌম্য। তাই শুধু দরকারে নয়, মাঝে মাঝে অদরকারেও ফোন করে মল্লিকা। কিন্তু এখন ঠিক কি দরকার নাকি অদরকার বুঝতে চেষ্টা করছে সৌম্য। বাজতে বাজতে কেটে গেল ফোনটা। মোবাইলটা টেবিলে রেখে যেই ঘর থেকে বেরোতে যাবেও অমনি আবার বেজে উঠল ফোন। স্ক্রিনে সেই একই নাম, মল্লিকা বোস। খাটের ওপর পাথরের মূর্তির মতো বসে রয়েছে মিলি। বুকের ভেতর আগুন জ্বলছে দাউ দাউ করে। এখনো মেনে নিতে পারছে না পুরো ব্যাপারটা। চাকরিটা শেষ পর্যন্ত চলেই গেল ওর। সেলসের কাজে প্রেশার তো চিরকালই ছিল, কিন্তু তা বলে টার্মিনেশন? অফিস থেকে ভিডিও কল করে আজ জানানো হলো যে মিলির পারফরমেন্স নাকি অত্যন্ত খারাপ। গত 2-3 মাসে কোনো নতুন বিজনেস ডিল আনতে পারেনি ও, তাই এমতো অবস্থায় আর ওকে সাথে নিয়ে চলতে চায় না কোম্পানি।
মিলি বারবার বোঝাবার চেষ্টা করেছিল আগামী দিনগুলোতে আরও অনেক বেশি পরিশ্রম করবেও, নতুন ক্লায়েন্ট যে কোনোভাবেই হোক নিয়ে আসবেই, কিন্তু শোনাই হলো না ওর কোনো কথা। আরে এই লকডাউনের বিপর্যয় চলছে, মহামারীর অভিশাপে ধুঁকছে গোটা পৃথিবী। এই অবস্থায় কেউ কি সহজে ঝুঁকি নিতে চায়? কেউ কি সহজে নতুন খাতে বিনিয়োগ করতে চায়? না, চায় না। সেই জন্যই তো কোনো নতুন ক্লায়েন্ট আনতে পারেনিও। কিন্তু আজ এই ভীষণ সত্যি কথাগুলো ও বুঝিয়ে উঠতে পারলো না কোনো মতেই, তাই চলেই গেল ওর চাকরিটা। কোম্পানি স্টাফ জানিয়ে দিল কোভিড-19, লকডাউন এইসব একের পর এক বিপদের ধাক্কায় বিপর্যস্ত হয়েছে কোম্পানি অনেকখানি। তাই যারা নন পারফর্মার তাদের আর কোম্পানিতে রাখা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এবার কি হবে? চাকরিটাও না থাকলে তো দাঁড়াবার আর কোনো জায়গাই থাকবে না ওর। নিজস্ব খরচের জন্য কি তাহলে এবার ওকে হাত পাততে হবে সৌম্যের কাছে? না, এটা অসম্ভব। যে সৌম্যর সাথে বর্তমানে ওর কয়েক যোজন মানসিক দূরত্ব, যে সৌম্য ওকে লুকিয়ে অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্ক রেখে চলে, তার কাছে নিজের মান সম্মান জলাঞ্জলি দিয়ে ছোট হবে ও? এখনো পর্যন্ত সৌম্যকেও জানায়নি যে ঠিক ঠিক কি ঘটেছে আজ ওর সাথে। জানানো সম্ভবই নয়। কি বলবে ও? ওর কোম্পানি ওকে তাড়িয়ে দিয়েছে এটা বলবে? সৌম্য তো নিশ্চয়ই এই খবরখানা পেলে যার পরনাই খুশি হবে। আর সৌম্যর মা তো লকডাউন উঠলেই বোধহয় দৌড়ে যাবে মন্দিরে পুজো দিতে। কিন্তু কতদিন কতদিন এত বড় সত্যিটা লুকিয়ে থাকবেও? ভালোবাসাহীন তো জীবন আগেই হয়ে গেছে। এবার যদি কর্মহীন সম্মানহীনও হয়ে যায় তাহলে তো বেঁচে থাকার আর কোনো মানেই থাকবে না মিলির। আর শুধু নিজের ব্যাপার নয় তো, মিলি তো নিজের রোজগারের বেশ কিছু টাকা বাপের বাড়িতেও দেয়। বাবা একটা বেসরকারি মোটামুটি চাকরি করতেন, এখন রিটায়ার করেছেন। ভাইও কোনো চাকরি পায়নি এখনো, তাই প্রথম সন্তান হিসেবে ওর কিছু দায়িত্ব তো বর্তাই। ঠিক এই কারণেই তো একদিন নিজের স্বপ্নকে খুন করে চাকরি করতে বেরিয়েছিল ও। হ্যাঁ, স্বপ্ন, একজন শিল্পী হওয়ার স্বপ্ন। সকলেই বলে ছোটবেলা থেকেই নাকি ওর আঁকার হাত বড্ড ভালো। তবে সে আঁকা ঠিক আর পাঁচজনের মতো গাছপালা, পাখি, মানুষ, সিনারি এসব আঁকা নয়। নিজের কল্পনা মিশিয়ে নানা রকম নতুন নতুন ডিজাইন আঁকতে বরাবর খুব ভালো লাগতো ওর। কখনো অভিনব ধরনের জামা কাপড়ের ডিজাইন, তো কখনো মেয়েদের জাঙ্ক জুয়েলারি, ব্যাগ এসবের ডিজাইন। অনেকেই বাবা মাকে বলেছিলেন তোমাদের মেয়েটার ওদিকে বেশ মাথা, ওকে ফ্যাশন ডিজাইনিং পড়িও। কিন্তু ওইসব বিলাসিতা তো আর সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়েদের মানায় না। তাই যথারীতি প্রথাগত পড়াশোনাই করেছিল। তবুও মনে স্বপ্ন ছিল একটা, একদিন মিলিও একজন নামকরা ফ্যাশন ডিজাইনার হবে। এক ডাকে সকলে চিনবে ওকে। কিন্তু খুব সাধারণ ঘরের মেয়েদের স্বপ্ন বেশি দিন আকাশ কুসুমের জাল বুনে উড়ে বেড়াতে পারে না। মিলিও তার ব্যতিক্রম ছিল না। তাই একদিন পরিস্থিতি ওকে বুঝিয়ে দিয়েছিল এবার স্বপ্নকে শিখিয়ে তুলে বাস্তবের মাটিতে পা রাখতে হবে। সেদিনই সেলসের চাকরি করতে শুরু করেছিল। তারপর কেটেও তো গেল সেই চাকরিকে সাথী করেই অনেকগুলো বছর। কিন্তু এবার কি হবে? মাথা যে সম্পূর্ণ ফাঁকা লাগছে মিলির। কি হলো, তুমি ডিনার করবে না? দরজার বাইরে এসে দাঁড়িয়েছে সৌম্য। না, কোনো মতে কান্না চেপে গম্ভীর গলায় বলল মিলি। মানে? খাওয়া দাওয়া ছেড়ে হঠাৎ এই অদ্ভুত ঢঙের মানে কি? তাহলে আমাকে সাত তাড়াতাড়ি খেতে দিয়ে দিলে কেন? সৌম্যর গলাটা কি খুব রুক্ষ শোনালো, নাকি মিলির মেজাজটাই একটু বেশি তিরিক্ষে হয়ে আছে? আমি খাই না খাই তাতে তোমার কি? তোমার এইসব লোক দেখানো নাটক আমার সামনে করতে আসবে না সৌম্য ব্যানার্জি। নিজের উদর পূর্তি হয়েছে তো তোমার, ব্যাস ওই নিয়েই খুশি থাকো। এবার তোমার ছাদে যাবার সময় হয়ে গেছে। নিজের মনের মানুষদের সাথে প্রেমালাপ চালানোর সময় হয়ে গেছে। তাই ওইখানেই যাও। আহত বাঘিনীর মতো গর্জে উঠল মিলি। তোমার মতো মানুষের সাথে কথা বলতে আসাটাই ভুল। ধুর। একরাশ বিরক্তি আর বিদ্বেষ উগরে দিয়ে চলে গেল দুদ্দার করে ছাদে সৌম্য। হাউ হাউ করে এবার কেঁদে ফেলল মিলি। না, এই হৃদয়হীন মানুষটার সাথে একেবারে আর মানিয়ে চলতে পারছে না ওর। আর তার মধ্যে নিজের কাজ না থাকলে তো আরও বেশ করে অসম্মানের অন্ধকারে ডুবে যাবে ও। কিন্তু যাবেই বা কোথায়? বাবা মায়ের বয়স হয়েছে, নিজের ঘর ছেড়ে তাদের সংসারে গিয়ে তাদের তো নিশ্চয়ই ও আরও বেশি বিপদেও ফেলতে পারে না। তাহলে উপায়? উফ, এর চেয়ে তো মরণ ভালো ছিল। মৃত্যু, হ্যাঁ মৃত্যু। চকিতে কথাটা বিদ্যুতের ঝিলিকের মতো খেলে গেল ওর। একমাত্র মরে গেলেই এখন সব সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারবে ও। যেমন ভাবা তেমন কাজ।
আর এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত হাতে ড্রয়ার থেকে বের করে নিল নিজের সবকটা ঘুমের ওষুধ, গ্লাসের জলে গুলে নিল সবকটা। ব্যাস, এবার খেয়ে নিলেই জুড়িয়ে যাবে সব জ্বালা। একবার মা বাবার মুখটা স্মরণ করেই গলায় ঢেলে দিতে মিলি উদ্যত হলো ওই গ্লাস, আর ঠিক তখনই একটা প্রবল জোর ঝাঁকুনি লাগলো ওর। সৌম্য, কিভাবে যেন সৌম্য নেমে এসেছে নিচে, কিন্তু ও তো এত তাড়াতাড়ি ছাদ থেকে অন্যদিন নামে না। হাতের গ্লাসটা টেনে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেললো সৌম্য। সপাটে এক চড় কষালো মিলির গালে। কি ভেবেছো, কি ভেবেছো তুমি? আর কত জ্বালাবে তুমি আমায়? চিৎকার করে উঠল সৌম্য। না, আমি বাঁচবো না, আমি মরতে চাই, আমি কিছুতেই বাঁচতে চাই না। পাগলের মতো আস্ফালন করলো মিলি। কেন, কেন মরবে তুমি? কি হয়েছেটা কি? কারণ আমি তোমায় ঘেন্না করি, থাকতে চাই না আমি তোমার সাথে। পাগলের মতো করে কাঁদছে এবার মিলি। সৌম্য একবার হাত বাড়ালো ওর দিকে, কিন্তু কি একটা ভেবে যেন ছুতে গিয়েও ছুলো না ওকে। মিলি কেঁদেই চলেছে উন্মাদিনীর মতো খাটের ওপর বসে। সৌম্য ধপ করে বসে পড়লো সোফাটায়, হাত পাগুলো এখনো থরথর করে কাঁপছে ওর। জানালার ঘষা কাচের ওপার থেকে সদ্য ফোটা ভোরের নরম গোলাপি আলো এসে লুটোপুটি খাচ্ছে মিলির বিছানার ওপর, কিন্তু মিলির তাতেও কোনো হেলদোল নেই। অদ্ভুত যন্ত্র মানবীর মতো নিথর এক মূর্তি হয়ে বসে রয়েছে খাটে। সারা রাত এভাবেই বসেছিল ও, কাঁদছিল ফুপিয়ে ফুপিয়ে। আর সৌম্যও বসেছিল একটু দূরের ওই সোফায়, নির্দয় অসুরের মতো বসে বসে দেখছিল মেয়েটার কান্না। একবারও উঠে আসেওনি ওর দিকে। কেন বসেছিল ও ওভাবে? মিলির কান্নাটা উপভোগ করছিল কি? তাই হবে নিশ্চয়ই, কারণ বেশ অনেক দিনই তো হলো সৌম্য আর শুতে আসে না এই ঘরে। ওর নাকি আজকাল বেশি রাত অবধি কাজ থাকে, তাই বেশিরভাগ দিনে ল্যাপটপে মুখ গুজে পড়ে থাকে পাশের ঘরেই। তারপর এলিয়ে পরেও ঘরের ডিভা নেই, তাহলে আজ নিজের কাজ ছেড়ে বসেছিল এ ঘরে। এত ভালো লাগছিল মিলির চোখের জল আর হাহাকার দেখতে। কতক্ষণ যে কেঁদেছে মিলি সেটাও নিজেও ঠিক বলতে পারবে না বোধহয়। তারপর একটা সময় ফুরিয়ে গেছিল চোখের জলও। তখন থেকে স্থির মূর্তির মতো বসে রয়েছে ও খাটের ওপর। সৌম্য সোফাতে এলিয়ে পড়েছে। কখন যে ঘুমে ডুবেছে ও সেটা খেয়াল করেনি মিলিও। সারা রাত একভাবে ঠায় বসে থেকে এবার কোমরটা কেমন যেন টনটন করছে মিলির, দমটাও কেমন যেন বন্ধ হয়ে আসছে। বেশ সাফোকেটেড লাগছে ঘরের ভেতর। খাট থেকে আলগা পায়ে উঠল, পর্দা সরিয়ে খুলে দিল ঘরের জানালাটা। নতুন ভোরের তাজা হাওয়ার দমক এসে ছুঁয়ে দিল ওকে। হাজার খারাপ অনুভূতির মধ্যেও স্পর্শটায় কেমন যেন আরাম পেল। ধীর পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। ছোট ফ্ল্যাটটার সবকটা জানালাই খুলে দিতে হঠাৎ ভীষণই ইচ্ছে হচ্ছে ওর। একে একে সব জানলাগুলো খুলে দিল মিলি। বাইরে কেমন যেন মিষ্টি অথচ ঝোড়ো হাওয়া বইছে একটা। হাওয়াটার এই পাগলামিটাই কেন কে জানে আজ বড্ড ভালো লাগছে ওর। সৌম্যর কাজের ঘরের জানালাগুলো খুলে দিয়েই বেরিয়ে যাচ্ছিল মিলি, কিন্তু আচমকা ঘুরে তাকালো পথ একটা শব্দে। সৌম্যর কাজের টেবিল থেকে হাওয়ার দমকে উড়ে গেছে একগাদা কাগজপত্র। ঝটপট সেগুলো গুছিয়ে নিতে হাত লাগালো মিলি। উফ, এসে যদি দেখে এত কিছু এলোমেলো হয়ে গেছে, তাহলে আবার অশান্তি শুরু করবে সৌম্য ব্যানার্জি। কাগজগুলো গুছিয়ে টেবিলে রেখে দিতেই হঠাৎ ওর চোখ আটকে গেল একটা ডায়েরিতে। কালো রঙের ভেলভেটের ডায়েরি, তাতে একটা লাল রঙের হার্ট, বেশ দেখতে। বেশ খানিকটা কৌতূহলের বশে ডায়েরিটা হাতে নিল মিলি। খুলতেই দেখতে পেল বড় বড় করে তাতে লাল কালিতে লেখা এলোমেলো যত মনের কথা, কলমে সৌম্য। বাবা, সৌম্য ডায়েরি লেখে নাকি? মিলি কোনোদিন জানতে পারেনি তো। না, তাহলে তো দেখতেই হচ্ছে কি লেখে লোকটা ডায়েরিতে। খসখস করে একের পর এক পাতা ওল্টাচ্ছে মিলি। বেশ অনেকগুলো কবিতা, বেশিরভাগই প্রেমের কবিতা, কয়েকটা অবশ্য মন ভাঙার। বাবারে, এত প্রেম মনে মনে পুষে রেখেছে মিস্টার সৌম্য ব্যানার্জি। কার জন্য এত দরদ? পরকিয়া করে যার সাথে, তার জন্যই নিশ্চয়ই। আরাত্রিকা, একটা পাতায় বড় বড় করে লেখা। নামটা দেখে থমকে গেল মিলি, আরো দ্রুত হাতে পাতা উল্টাচ্ছে এবার। আরাত্রিকাকে নিয়ে অনেক কথার পর লিখেছে সৌম্য। সবাই ঠিকই বলে প্রথম প্রেম কখনো ভোলা যায় না। সেই জন্যই আমি আজও ভুলতে পারিনি অর্ণব স্যারের কোচিংয়ের সেই আরাত্রিকাকে, যে আমার প্রথম প্রেম। ক্লাস 11-এ পড়ার সময় থেকে যাকে ভালোবেসেছিলাম আমি। আরাত্রিকাও তো আমায় ভালোবাসতো খুব, অনেকটা নির্ভর করতো আমার ওপর। তার সেই চোখ, ঠোঁট, কথা বলা আজও আমার স্মৃতিতে অমলিন।
কিন্তু আজ আর সে আরাত্রিকা কোথাও নেই, হারিয়ে গেছে সে আমার জীবন থেকে। এখন আমার জীবনে ধ্রুবতারার মতো সত্যি আমার স্ত্রী মিলি, যে আমায় বোধ হয় একেবারেই ভালোবাসে না। এক বর্ণও সে পড়তে পারে না আমার মন, সবসময় সে ব্যতিব্যস্ত তার চাকরির সাথে জড়িয়ে থাকা নানা সমস্যা আর তার বাপের বাড়ি দুর্ভাবনা নিয়ে। চাকরি, বাপের বাড়ির সমস্যা, এগুলো খুব বাস্তব, সেগুলো নিয়েই ভাবতেই হবে আমিও জানি। কিন্তু তবুও কখনো কি একটু সময়ের জন্য চিন্তামুক্ত হয়ে আমার হাতে হাত রেখে, আমার চোখে চোখ রেখে শুধু দুজনের কিছু নিভৃত মুহূর্ত কাটানো যায় না? তাকে আমি ছুতে গেলেই আজকাল কেমন যেন ছিটকে সরে যায় সে, নানা কটু কথা বলে। তাই আর তাকে ছুঁই না, আমি সরিয়ে নিয়েছি নিজেকে। তাকে কোনোদিন আমার সাথে একটা সিনেমা দেখতে যেতে বললেও সে রাজি হয় না, নানা অজুহাতে বাতিল করে দেয় আমার সবটুকু চাওয়া। কেন আরাত্রিকা, কেন এভাবে হারিয়ে গেলে তুমি? কেন আমি আর তোমায় খুঁজে পাই না আমার স্ত্রীর মধ্যে? আমি তো তোমায় তোমার মতো করে ভালোবেসেছিলাম, তবে কেন এত বদলে গেলে তুমি? আজ আর তুমি আঁকো না, স্বপ্নও দেখো না, ভরসা করো না আমার প্রতি একটুও। তোমার এই অহরহ বদল কতটা আঘাত করে আমায়, হয়তো তুমি সেটা জানো না, আর কোনোদিন বুঝবেও না। কতটা জমানো অভিমান নিয়ে রোজ একটু একটু করে আমি দূরে সরে যাচ্ছি তোমার থেকে, কোনোদিন জানবেও না তুমি। না জানাই ভালো অবশ্য, জেনেও বা কি করতে পারবে তুমি অশান্তি ছাড়া? আমায় তুমি সন্দেহ করো আমি জানি, তুমি ভাবো আমি অন্য নারীতে আসক্ত, অথচ তুমি কোনোদিন জানবেই না আমার মনে আমার সে প্রথম প্রেম আরাত্রিকা ছাড়া আর কেউ নেই। আমার অফিসের মল্লিকা বোস আমার প্রতি দুর্বল আমি জানি, তাই সব সময় সচেতন হয়ে এড়িয়ে চলি তাকে। কেন জানো? কারণ আমার আরাত্রিকা ছাড়া কেউ আমার জন্য ভেজা মন নিয়ে অপেক্ষা করুক কোনোদিন আমি চাইনি, আজও চাই না। দুদিন ছাদে থাকার সময় আমার ফোন বিজি দেখে তুমি ভেবে নিলে আমি অন্য কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত। আরে বাবা, আমি কোম্পানির প্রজেক্ট ম্যানেজার, কাজের চাপ বেশি, ফোন আসেও বেশি, কিন্তু তুমি কিচ্ছু মানলে না, অশান্তির ঝড় বইয়ে দিলে। কেন এমন করো তুমি? এত কম অবিশ্বাস করো আমায়, এতটা নীচ ভাবো, কিন্তু কেন? আগে তো এমন ভাবতে না কখনো। আমি জানি আমার এই সব কথা চাপা পড়ে থাকবে চিরকাল এই ডায়েরির সাদা কালো অক্ষরেই, তুমি কোনোদিন টেরও পাবে না। জানি দিন দিন খারাপ হচ্ছে আমাদের সম্পর্ক, হয়তো ভেঙেও যাবে কোনো একদিন, তবুও আমি কোনোদিন ভুলতে পারবো না আমার আরাত্রিকাকে। সে যে আমার প্রথম প্রেম। আমার প্রেমিকা আরাত্রিকার স্ত্রী মিলি, দুজনে তো আসলে একই মানুষ, তবুও কেন এত পার্থক্য দুজনের? কেন তুমি এত বদলে গেলে আরাত্রিকা? কবে এত আত্মকেন্দ্রিক হয়ে গেলে তুমি, যে নিজেকে নিয়ে আর নিজের সমস্যা নিয়ে ভাবা ছাড়া আর কিছু ভাবতেই পারো না তুমি? কবে এতখানি অপ্রয়োজনীয় হয়ে গেলাম আমি তোমার কাছে? আমার মা বাবাকে আর তাদের কিছু নির্বিচার সনাতনী ধ্যান ধারণাকে আমি অন্ধ সমর্থন করি বলে তুমি মনে করো? কিন্তু সত্যি কি তাই? ভেবে দেখো তো। তেমনটা হলে আমি কি চলে আসতাম তোমায় নিয়ে আলাদা ফ্ল্যাটে? এখন লকডাউন চলছে গোটা দেশ জুড়ে, সর্বত্র মহামারীর আতঙ্ক আমি জানি, কিন্তু তার মধ্যেও এটা সত্যি কথা যে এই সময়টা এমন একটা সময় যখন শুধু তুমি আর আমি রয়েছি এই ছোট্ট চৌখুপি ফ্ল্যাটটায়। কাজের চাপ, নানা ভয় ভীতির মাঝেও তো আমরা দুজন একটু হলেও ভালো সময় কাটাতে পারতাম, কিন্তু কিচ্ছু কেন হলো না আরও? কেন শুধু অবিরাম ঝগড়াই করে চলেছি আমরা? আরও পাতা উল্টে চলেছে মিলি, কিন্তু আর কিছু লেখা নেই। সাদা পাতা তাকিয়ে রয়েছে অবুঝ দৃষ্টি নিয়ে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে ওর। সৌম্য নিজের বুকের মাঝে এতখানি কষ্ট আর অভিমান জমিয়ে রেখেছে, অথচ সেই মানুষটাকেই এভাবে ও ভুল বুঝে চলছিল ও এত দিন ধরে। সত্যি তো সৌম্যকে তো ভালোবেসে বিয়ে করেছিল, দীর্ঘ সময়ের প্রেম ছিল ওদের, তাহলে কেন শুকিয়ে গেল এভাবে ওদের সেই ভালোবাসাটুকু? সৌম্য কোচিংয়ে যে আরাত্রিকাকে চিঠি খাতার ফাঁকে গুজে দিয়ে একদিন প্রপোজ করেছিল, সত্যি কি সে আর কোথাও বেঁচে নেই আজকের মিলিতে? সত্যি কি মিলি বড্ড বেশি বদলে গেছে? নিজের ভীষণ চাপের চাকরি, মাথার মধ্যে একরাশ চিন্তার বোঝা কি ওকে এতটাই স্বার্থপর করে দিয়েছে যে আজকাল শুধু নিজেকে নিয়ে আর নিজের মতো করে ভেবে নেয়ও? সত্যি কি সৌম্যকে বোঝার চেষ্টা করেই আজকাল ছেড়ে দিয়েছেও? ওই মানুষটাকে সব কিছুতে নির্বিচারে দোষারোপ করাটাই কি মিলির স্বভাব হয়ে গেছে?
ঝপ করে কয়েকটা ঘটনা মনে পড়ে গেল মিলির। বেশ কিছুদিন আগে সৌম্য আদর করতে এলেই ও বলতো একটা কথা, আমার মুড নেই সৌম্য। নিজের মায়ের মুখ থেকে আমার নামে নিন্দা যখন শোনো, যখন সামান্য প্রতিবাদটুকুও করো না, তখন বুঝি মনে থাকে না আমি তোমার বউ? শরীর ভোগ করার দরকার পড়লেই বোধ করি মনে পড়ে নিজের স্বামী হবার কথা। ওর এই কথাটা শুনে ছিটকে সরে গেছিল সৌম্য। হিসহিস করে বলেছিল, এত নীচ মনে করো আমায়? তোমার শরীর ভোগ করার ইচ্ছে নিয়ে আমি আসি তোমার কাছে? ছি! এই অপমানের চেয়ে তো কথাটা শেষ করেনি সৌম্য সেদিন, কিন্তু আর কখনো আসেনি কাছে। আস্তে আস্তে দূরেই সরতে থেকেছিল। তারপর বেশ কয়েকবার সিনেমা দেখতে যেতে বা ঘুরতে যেতে বলেছিল ওকে সৌম্য, কিন্তু ও যায়নি। উল্টে বলেছিল, তোমার মতো হাইফাই ইঞ্জিনিয়ার আমি নই তো, তাই সারা সপ্তাহ আমায় বড্ড বেশি খাটতে হয় অফিসে, তাই রবিবার দিনটা বিশ্রাম লাগে আমার। হু হু করে মনে পড়ছে নানা কথা। আজ যেন এক ধাক্কায় চোখ খুলে গেল মিলির। সত্যিও বড্ড বদলে গেছে নিজের অজান্তেই। আমরা যে নিজেদের বদল আসলে টেরই পাই না, শুধু দোষারোপ করতে থাকি উল্টো দিকের মানুষটাকে। চোখ বেয়ে বাঁধ ভাঙা বৃষ্টি নেমেছে ওর আজ। মিলি, কি ব্যাপার? কি করছো তুমি এই ঘরে? এখনো কেঁদেই যাচ্ছ তুমি? কখন যেন ঘুম থেকে উঠে পড়েছে সৌম্য, চলে এসেছে এই ঘরে। ওর কথার কোনো উত্তর দিল না মিলি, শুধু এক ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল নিজের মানুষটার বুকের ওপর। হাউ হাউ করে কাঁদছে, মনের সব গ্লানিটুকু উগরে। দুহাতে আঁকড়ে ধরেছে ওকে সে পুরনো দিনের মতো। বেশ খানিকটা হকচকিয়ে গেল সৌম্য। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলল, কি হয়েছে তোমার মিলি? কেন এত পাগলামি করছো গতকাল থেকে? আমায় তুমি ক্ষমা করে দাও সৌম্য। আমি খুব খারাপ, খুব স্বার্থপর। তোমায় বোঝার চেষ্টাই করিনি কখনো, শুধু নিজের মতো করে সব ভেবে গেছি। তুমি তো আমায় ঘেন্না করো মিলি, নিজের মুখেই তো কাল বললে। এতটা ঘেন্না করো যে নিজেকে শেষ করে দিতে চাইছিলে আমার থেকে মুক্তি চাও বলে। কেন মিলি? আমি কি এমন করেছি? আমি কি এতটাই খারাপ? আর মুক্তি যদি চাও তাহলে মৃত্যু কেন? আমি মুক্তি দেব তোমায় আইনি পথে, মরার তো দরকার নেই। না, আমি মুক্তি চাই না। আমি তোমার সাথে বুড়ো হতে চাই সৌম্য, তোমার সাথেই মরতে চাই। কিন্তু কিন্তু কি? নিজের বুকের ওপর থেকে মিলির মুখটা তুলল সৌম্য। আমার চাকরিটা চলে গেছে সৌম্য, আমি কি করব এবার? আমার যে নিজের রোজগার ভীষণ প্রয়োজন, আমায় যে নিজের বাবা মাকে অনেকটা সাপোর্ট করতে হয়। এই চাকরি বাঁচাতে সর্বদা কেমন সজাগ থাকতাম তুমি তো জানো। হ্যাঁ, আমি জানি। আর এও আমি জানি যে এই সেলসের চাকরি হাজার দুশ্চিন্তা আস্তে আস্তে এভাবে বদলে দিয়েছে আমার চেনা সেই আরাত্রিকাকে। কিন্তু মিলি, জীবনে তো সমস্যা, স্ট্রেস এগুলো থাকবেই, কিন্তু তা বলে তুমি যদি সবসময় সেই খারাপ জিনিসগুলোকে আঁকড়ে থাকো, তাহলে তো জীবনটাই বদলে যাবে বলো। আর রইল বাকি চাকরির কথা। আমি বলবো ও পার চুকেছে, ভালোই হয়েছে। আমি চাই আমার মিলি এবার স্বাধীনভাবে বাঁচুক, নিজের স্বপ্ন পূরণ করুক। মানে? অবাক হয়ে জিজ্ঞাসা করলো মিলি। পৃথিবী সেরে ওঠার পর এই বছরই তোমার জন্মদিনের দিন লঞ্চ হবে তোমার নিজস্ব বুটিক স্বপ্নকুঞ্জ। তোমার নিজের আঁকা, নিজের ভাবনার কল্পনায় ডিজাইনের মেয়েদের পোশাক, জুয়েলারি, ড্রেস, ব্যাগ এইসব পাওয়া যাবে সেখানে। কেঁপে উঠল মিলি। এসব কি বলছে সৌম্য? এটা যে ওর চিরকালের স্বপ্ন, কিন্তু স্বপ্ন কি সত্যি হয় নাকি? এত টাকা কোথায় পাবো আমি সৌম্য? বিজনেস লোন নিতে হবে, আমার থেকেও ধার নেবে। তারপর যেদিন স্বপ্নকুঞ্জ খুব সফল হবে, আকাশ ছোবে, সেদিন তুমি শোধ করে দেবে সব লোন। আমি কি পারবো সৌম্য? গলায় অনেকটা অবিশ্বাস আর ভয় মিলির। আমি জানি তুমি ঠিক পারবে, আমার পুরো আস্থা আছে তোমার প্রতি। একদিন ফ্যাশন দুনিয়ায় সবাই তোমায় চিনবে এক ডাকে, আর সেদিন আমি বলবো, আমি আজ যতটুকু হয়েছি তার সব কৃতিত্ব আমার বরের। আদুরে গলায় বলল মিলি। না মিলি, কৃতিত্ব তোমারই থাকবে। আমি হয়তো তোমায় সাপোর্ট দিতে পারি কিছুটা, এই মাত্র। সব সময় তো এটা জরুরি নয় যে সবাই শুধু বলবে। সকল সফল পুরুষের পিছনে এক নারীর হাত থাকে। কখনো কখনো কোনো সফল নারীর জীবনেও তো তার ভালোবাসার পুরুষের হাত থাকতে পারে। অনেকদিন পর গভীরভাবে সৌম্যর ঠোঁটে একটা চুমু খেলো ওর আরাত্রিকা। তারপর ফিসফিস করে ওর কানে মুখ ঠেকিয়ে বলল, আমি কিন্তু তাও ঝগড়া না করার গ্যারান্টি দিতে পারছি না সৌম্য ব্যানার্জি। বেশ তো, হোক ঝগড়া, রাজি আছি আমি, বলে চোখ মোটকে হাসলো সৌম্য।
ওদিকে পাশের বাড়ির ছেলেটা আবার সাত সকালে বাংলা রক ব্যান্ডের গান চালিয়েছে। ভেসে আসছে ফসিলস ব্যান্ডের সেই জনপ্রিয় গানটার আরও একবার রাজি আমি, আমি রাজি ঝুঁকি নিতে, তোর চোখে উকি দিতে সম্মোহনের আমন্ত্রণে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।